হ্যালো 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 আমার আশা করি শোনা যাচ্ছে। ওয়েলকাম টু জিনি। আর আবারও এসে গেছি ইউটিউবে অনেকদিন পর, যদিও কাজের ব্যস্ততার মধ্যে অনেকগুলো ভিডিও করা হয়নি, করা হয়ে ওঠেনি, কিন্তু আবার যেহেতু তোমাদের এক্সাম এগিয়ে এসছে সেহেতু আমরা আবার ইউটিউবে আর রেগুলার ক্লাসেস দেখতে পাবে ইউটিউবে ক্লাস 11 আর 12 এর জন্য। 12 এর ডেট শিট তো রিলিজ হয়ে গেছে, 21 তারিখ থেকে এক্সাম, সবাই জানে 21 সেপ্টেম্বর। তো এই 2 মাসের মধ্যে আমরা পুরো থার্ড সেমিস্টার আর ফার্স্ট সেমিস্টারের পুরো সিলেবাস আমরা কমপ্লিট করতে চলেছি। আমি ফিজিক্স নেব অ্যাজ ইউজুয়াল, সৌরভ স্যার কেমিস্ট্রি নেবে, রোহিত ম্যাথস নেবে, সায়নী বায়া নেবে, আর সিএস এর ক্ষেত্রেও রনিল সিএস নেবে, কিন্তু সেটা অন্য চ্যানেলে, সেগুলো আমরা জানিয়ে দেবো আপ টু ডেট। ফার্স্ট আমি আজকে শুরু করবো ইলেকট্রোস্ট্যাট দিয়ে। আগে সেশনটার ব্যাপারে বলে নি, এই সেশন গুলো প্রচন্ড প্রেসাইজ হবে। এখানে না তো আমি কোনো স্লাইড বানিয়েছি, না তো কিচ্ছু বানানো, জাস্ট ওয়ান অন ওয়ান বোর্ডে লিখে যেরকম ভাবে পড়ানো হয় সেরকম ভাবে পড়াবো। অন্তত আমি এভাবে যাব, বাকিরা কিভাবে যাবে সেটা বাকিরা জানে, আমি বলতে পারছি না। তো ক্লাসেস রেগুলার আসবে, উইকে একদিন 12 এর ক্লাস আসবে, একদিন 11 এর ক্লাস আসবে, আর নিউমেরিক্যালস এর জন্য আমি আলাদা একটা ক্লাস দেবো। সেটা কবে দেবো সেই শিডিউল তোমাদের কাছে আপলোড হয়ে যাবে। আর যাই হোক, ভিডিওর লিংকে টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে, যেটা কিনা আমার পার্সোনাল টেলিগ্রাম লিংক, মানে যে গ্রুপ আমার ফিজিক্সের গ্রুপের লিংক দেওয়া থাকবে। কেমিস্ট্রি ভিডিওর নিচে কেমিস্ট্রির লিংক দেওয়া থাকবে, আর বাদ বাকি সব সাবজেক্টের এরকম ভাবে লিংক গুলো দেওয়া থাকবে। আমার ভিডিওতে ডিসকর্ডেরও লিংক দেওয়া থাকবে, এটা গ্রুপ লিংক। সেখানে ডিসকর্ডে জয়েন করলে তোমরা আমার, রোহিত, তারপরে সায়নী, সৌরভ সবার সাথে কথা বলতে পারবে একসাথে, ওয়ান অন ওয়ান। সব সময় নয়, কিন্তু আমরা অ্যাভেলেবেল থাকবো। তোমাদের ডাউটসও তোমরা ডিসকর্ডে সলভ করতে পারো, মানে দিতে পারো, আমরা সলভ করে দিতে পারি যতটা আমরা পারবো, বা বন্ধুরা আরো যারা জয়েন হবে তারাও সলভ করতে পারবে। এভাবে আমরা একটা কমিউনিটি বিল্ড আপের চেষ্টা করছি, যেখানে সমস্ত স্টুডেন্টসরা একে অপরের সাথে একটা আদান প্রদান করতে পারবে, একটা কমিউনিকেশন রাখতে পারবে। যাই হোক, বেশি কথা বলবো না, চলতে থাকুক। আমরা সিলেবাসে ঢুকি, সিলেবাসে ঢুকে দেখি আমরা কিভাবে পড়তে চলেছি, কি কি পড়তে চলেছি। আজকে ইলেকট্রোস্ট্যাটিক্স জানবো। ইলেকট্রোস্ট্যাটিক্সে যতটুকু করা যায়, বারবারই বলছি ভিডিওটা শর্ট হবে, বিশাল লম্বা হবে না, সাইজ হবে। মানে আমি ম্যাক্সিমাম 35 থেকে 40 মিনিটের ভিডিও করতে চলেছি, যার মধ্যে তোমার কাছে পুরো কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওগুলোতে নিউমেরিক্যালস থাকবে না, অনলি থিওরিতে তোমাকে আমি গাইড করে দেবো কিভাবে ভাববে, কিভাবে চিন্তা করবে, এরকম সবকিছু। যাই হোক, বেশি কথা না বলে আমরা ভিডিওতে যাচ্ছি। আর শিডিউল তুমি আমার পার্সোনাল গ্রুপে পাবে, বাদ বাকি যে গ্রুপেই জয়েন করো সেখানে সব জায়গায় শিডিউল দেওয়া থাকবে। ইউটিউবেও আমরা পোস্ট করে দেবো শিডিউল কয়েকদিনের মধ্যেই, এই মাসের শেষের মধ্যে আমরা শিডিউল পোস্ট করে দেবো। আর আগস্ট এর শুরু থেকে তোমরা ভিডিওস পেতে থাকবে। ওকে, সো চলো আমরা আমাদের সেশনে যাই। চলো আমরা কনভার্ট করে নিই, দেখা যাক কি কি করা যায় আজকে। সবাই এক্সাইটেড? আই গেস সবাই এক্সাইটেড। যারা যারা ভিডিও দেখছো কাইন্ডলি কমেন্ট করবে কেমন লাগলো সেশনটা। খারাপ লাগলে খারাপ বলবে, লজ্জা করার কিছু নেই। আর ভালো লাগলে অবশ্যই একটু ভালো বলো। আর যারা দেখছো তারা সাবস্ক্রাইব, এগুলো তো বলার কিছু নেই। বন্ধুদের সাথে শেয়ার করো সেশনটা, আর আমাদের ডিসকাশন হতে থাকবে। চলো আমরা চার্জিং সম্বন্ধে, এই চ্যাপ্টার সম্বন্ধে একটু কিছু জেনে নিই, যতটা জানা যায়। আচ্ছা, লেটস স্টার্ট। ফার্স্ট আসছে যে কনসেপ্টটা, যেটা নিয়ে আমরা ডিসকাস করবো, সেটা হচ্ছে চার্জিং। হোয়াট ইজ চার্জিং? চার্জিং জিনিসটা কি? পেনটা সেট করে নি একটু। এটা ঠিক আছে, ওকে। ফার্স্ট আমরা যেখানে আসছি, একটা মিনিট, সবাই দেখতে পাচ্ছে আশা করি আমাকে? হ্যালো হ্যালো হ্যালো, অডিও কাজ করছে ঠিকঠাক মতন। চলো চার্জিং সম্বন্ধে আমরা জানি। হোয়াট ইজ চার্জিং? চার্জিং কি জিনিস? আমরা কত ভাবে চার্জ করতে পারি এটা বডিকে, চার্জিং। আচ্ছা, এই সিলেবাসটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, কিন্তু আমি বাইলিঙ্গুয়াল বলবো, বাংলা আর ইংলিশ দুটোতেই বলবো। চার্জিং মানে আহিতকরণ। আহিতকরণ, আমার হাতের লেখা খারাপের জন্য মাফ, কাইন্ডলি। আহিতকরণ, চার্জিং। চার্জিং জিনিসটা কি? চার্জ আমি কত ভাবে করতে পারি একটা বডিকে? এক বাই রাবিং,
রাবিং, ঘর্ষণের মাধ্যমে। ঘর্ষণের মাধ্যমে বলতে আমি কিভাবে বলতে চাইছি, দুটো সারফেসকে যদি ঘষি এরকম ভাবে চার্জ হয়। এবার যে কোনো দুটো সারফেসকে ঘষলে কি হবে না, এটা একটা পেয়ার থাকে, যেরকম গ্লাস রডের সাথে সিল্ক ক্লথ, কাঁচের কোনো বস্তুর সাথে সিল্কের কাপড়, চুলের সাথে চিরুনি, ঠিক আছে, সোয়েটার প্লাস্টিক, এরকম ভাবে একটা পেয়ার থাকে যেখানে আমি চার্জ দেখতে পারি। শীতকালে যখন দেখবে বসে থাকো, সোয়েটার খোলো, চট 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 করে আওয়াজ হয়, কেন হয়? কারণ ছোট 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 স্পার্ক হয়। আমি জানি আমার স্টুডেন্ট গুলো খুব খুব কি বলবো, কেউ শান্ত, মানে খুব দুষ্টু। তো ইনস্টাগ্রামে সবাই একটা ভিডিও আশা করি দেখেছে, যে কম্বল দিয়ে থাকে গায়ের মধ্যে, আমি পারলে এখানে দেখাতাম, কম্বল গায়ের মধ্যে দিয়ে থাকে, কম্বলটা ধরে টানে, টানার পর এরকম ভাবে স্টোভের কাছে গিয়ে বা ওভেনের কাছে গিয়ে এরকম করলে আগুন ধরে যায় ওভেনে। যারা দেখেনি হু নোজ নোজ, আর যারা দেখেনি তাদের আমি সরি, নিজেরা ট্রাই করে দেখতে পারো। কি হয় যখন কম্বল টানো, কম্বল গায়ে জড়িয়ে আছো, জোরে কেউ টানে, তাহলে তখন ঘর্ষণ হয়, রাবিং হয় স্কিনের সাথে, তো বডিতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়। আর যখন তুমি আগুনের কাছে গিয়ে এরকম ভাবে টাচ করছো, স্পার্ক হয়, দুটো জায়গার চার্জের মধ্যে একটা হালকা স্পার্ক হয়, আর সেই স্পার্কটা গ্যাস ওভেন অন করে যদি আমি করি, আগুন ধরে যাবে। তো এটা হচ্ছে বাই রাবিং। সেকেন্ড আর কি একটা কি হতে পারে, সেকেন্ড কি হতে পারে, এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড কি হতে পারে, সেকেন্ড হতে পারে থার্মো আয়নিক এমিশন। এটার বাংলাটা আমি জানি না। থার্মো আয়নিক এমিশন, হোয়াট ইজ থার্মো আয়নিক এমিশন? একটা বডি আছে, একটা বস্তু আছে, তার মধ্যে যদি তুমি হিট দাও, অনেক হিট দাও পর্যাপ্ত পরিমাণে, তখন সে আয়ন স্প্রে করতে থাকে, আয়ন তার থেকে ছিটকে বেরোতে থাকে, ইলেকট্রনস বেরোতে থাকে, ঠিক আছে, তো সেই থেকে বস্তুটা চার্জ হয়ে যায়। সো দিস ইজ কল্ড থার্মো আয়নিক এমিশন। ওকে, থার্ড আরেকটা কি হতে পারে? আচ্ছা, আরেকটা তো প্রথমটা তো বলিনি ভাই, টাচিং হতে পারে, কন্ডাকশন হতে পারে। এটা ফার্স্টে হওয়া উচিত ছিল, কন্ডাকশন বা পরিবহন। হোয়াট ইজ পরিবহন? পরিবহন, একটা বডি আছে, একটা বডির আছে, তুমি একটা প্লাস রড নিয়ে গেলে, মারতে নয়, টাচ করাতে, এটাকে টাচ করালে, তো এখান থেকে প্লাস চার্জ গুলো কি হবে, ফ্লো করে যাবে, মাইনাস চার্জ নিয়ে গেলে মাইনাস চার্জ গুলো কি হবে, ফ্লো করে যাবে। 4 নম্বর হচ্ছে ইন্ডাকশন। সো সরি ফর মাই হ্যান্ড রাইটিং। ইন্ডাকশন, এই ইন্ডাকশনটা আমরা একটু ডিটেলসে জানি, আমি একটু এগুলো একটু ভালো করে মুছে নিই, দাঁড়াও 1 মিনিট। ওকে, বাজে বাজে ছবিগুলো মুছে দিলাম, খুবই জঘন্য করেছি। ইন্ডাকশন জিনিসটা কি? আচ্ছা, ইন্ডাকশনের প্রসিডিওরটা আমরা দেখি। ইন্ডাকশন, ধর একটা বস্তু আছে, বস্তুটা আনচার্জ, আমরা কি করলাম, তার সামনে আমরা একটা রড নিয়ে এলাম, তাহলে এই বস্তুটার মধ্যে যত ফ্রি ইলেকট্রন আছে তারা এই দিকে জমে যাবে, আর প্লাস চার্জ গুলো এই সাইডে জমে যাবে। এবার পরের স্টেপে আমি কি করছি দেখো, আমি এই বস্তুটাকে কি করছি, মাইনাস চার্জ গুলো জমে গেছে, প্লাস চার্জ গুলো এখানে আছে, এটাকে গ্রাউন্ড করে দিচ্ছি। যেই গ্রাউন্ড করলাম, মাথায় রাখবে গ্রাউন্ডের কাছে ইনফাইনাইট ইলেকট্রনস আছে। সমুদ্রের থেকে যেরকম নুন, 1 চামচ নুন তুলে নিলে নুন কমে না, নুনটা ভাব কমে না জলে, সেরকম ভাবে গ্রাউন্ডের থেকে ইলেকট্রন যতই নাও না কেন, তোমার গ্রাউন্ডের ইলেকট্রন কমবে না, এতই অঢেল পরিমাণ ইলেকট্রন আছে। তাহলে এখানে কি হয়, যখন আমি কানেক্ট করব, ইলেকট্রন গুলো এখান থেকে ফ্লো করে যায়, ফ্লো করে গিয়ে এই চার্জটাকে কি করে দেবে, নিউট্রাল করে দেবে। তাহলে পরের স্টেপে আমি দেখতে পাবো অবশ্যই এখানে রডটা রয়েছে। পরের স্টেপে আমি কি দেখতে পাবো, পরের স্টেপে দেখতে পাবো মাইনাস গুলো রয়ে গেছে এখানে, আর এই দিকটায় কোনো চার্জ নেই। তারপরের স্টেপে কি করব, তারপরের স্টেপে কি করতে চলেছি দেখো, তারপরের স্টেপে আমি কি করব, আমি, আচ্ছা এখানটায় সবাই তোমরা দেখতে পাবে না, এখানটায় করছি এই সাইডে। তারপরের স্টেপে কি করব, গ্রাউন্ড থেকে কেটে দেবো, আর্থিংটাকে কেটে দেবো, আর্থিং কেটে দিয়েছি, রডটাকে এখনো ধরে রেখেছি। তারপরের স্টেপে কি করব, তারপরের স্টেপে আমি রডটাকে সরিয়ে নেবো, এই রডটাকে, বস্তুটাকে এরকম ছেড়ে দেবো, তাতে বস্তুটার মধ্যে মাইনাস চার্জ সর্বত্র ছড়িয়ে পড়বে। আচ্ছা, এখানে কেউ একজন আমাকে কোয়েশ্চেন করতোই যে এটা কি হলো, এটা তো বাজে ব্যাপার হলো, যে আমার গ্রাউন্ড করা আছে, প্লাস গুলো নিউট্রালাইজ হলো, প্লাস গুলো চলে গেল, মাইনাস গুলো কেন গেল না? কারণ মাইনাস গুলো আবদ্ধ চার্জ বেটা, এই প্লাস গুলো মাইনাসকে টানছে না, এদিকে ওরা বাধা আছে না,
তাহলে ওই প্লাস গুলো কেন হলো স্যার? কারণ এই প্লাস গুলো বাধা না, ওরা পালাতে চাইছে, ওরা প্লাসের থেকে প্লাস বিকর্ষণ হচ্ছে, ওরা পালাতে চাইছে, তাই জন্য ওরা চলে গেছে, নিউট্রাল হয়ে গেছে, কিন্তু এই মাইনাস গুলো যেতে চাইছে না। সো দ্যাটস ওয়াই এইটাকে বলা হয় আবেশ, এইটাকেই বলা হয় ইন্ডাকশন বা আবেশ। একে বাংলাতে কি বলে? একে আমরা বাংলাতে কি বলি? বাংলাতে বলি আবেশ। ওকে, এটা হচ্ছে চার্জিং। এবার তোমাকে যদি আরো একটা মেথড বলে, এর থেকে এত কমপ্লিকেটেড না করে আমরা একটা সহজ ভাবেও করতে পারি, অল্টারনেট অর মেথড। কি করতে পারি? একটা প্লাস রড আনলাম, একটা প্লাস রড সুন্দর করে নিলাম, দুটো বডি রাখলাম। এই দুটো বডি রাখবো, তুমি মাথায় রাখবে সবচেয়ে কাছের জায়গাটায় কি তৈরি হবে? মাইনাস জমবে, আর দূরের জায়গাটায় কি জমবে? প্লাস। মাইনাস জমে যে প্লাস। এবার তুমি দুটো বডিকে আলাদা করে দাও, দুটো বডিকে ডিসকানেক্টেড করে দাও, রডটাকে সরিয়ে দাও, তাহলে একটা হয়ে যাবে প্লাস আর একটা সমপরিমাণ মাইনাস। এটাই মাইনাস কিউ জমে থাকলে এটাই প্লাস কিউ জমবে। রাইট? সবাই বুঝে গেছে? সবাই বুঝে গেছে? আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি ডিসকাস করব, গোল্ডি ইলেকট্রোস্কোপ ডিসকাস করছি না আমি, ওটা একেবারে সবাই জানে। গোল্ডি ইলেকট্রোস্কোপ ডিসকাস করছি না আমি, আরেকটা আধান ঘনত্ব ডিসকাস করছি। আধান ঘনত্ব কি জিনিস? আধান ঘনত্ব একটা বস্তুকে, একটা পরিবাহীকে যখন আমি আহিত করবো, একটা চার্জ করবো একটা পরিবাহীকে, তখন আধানটা কোথায় ছড়িয়ে পড়বে? আধান শুধুমাত্র মাথা রাখবে সারফেসে ছড়িয়ে পড়বে। একটা পরিবাহীকে যখন আমি চার্জ করব, তখন সেই আধান কোথায় ছড়িয়ে পড়বে? আধান সারফেসে ছড়িয়ে পড়বে। ধরো মাইনাস কিউ দিয়েছি, তো এই মাইনাস কিউ কোথায় ছড়িয়ে পড়েছে? সারফেসে। তো বস্তুর মধ্যে, কারণ এটা পালাতে চাইছে, প্রত্যেকটা মাইনাস অন্য মাইনাসকে কি করবে? বিকর্ষণ করবে না? প্রত্যেকটা মাইনাস অন্য মাইনাসকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এইগুলো পালাতে চাইছে, তো তাই জন্য দূরে দূরে ছড়িয়ে পড়েছে। তাহলে মধ্যেখানে চার্জ কত? জিরো। বস্তুর মধ্যে চার্জ কত থাকে? থাকে না। ওকে, তো আধান কোথায় ছড়িয়ে পড়ে? ক্ষেত্রফলে। তো মাথায় রাখবে আধান ঘনত্ব বলতে আমরা বুঝি কিউ বাই এ। কিউ বাই এ কে আমরা আধান ঘনত্ব বলি, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। তাহলে মাথায় রাখবে ক্ষেত্রফল যত ছোট হবে তত সিগমা বেশি হবে, ক্ষেত্রফল যত বেশি হবে তত সিগমা কম হবে। এবার এটা তো একটা ইউনিফর্ম বস্তু আছে, সব দিক থেকে দেখতে একই রকম। এটা যদি এরকম ছুচলো বস্তু থাকে, তুমি একটা মজার ব্যাপার জানবে, মজার ব্যাপার জেনে রাখো, যে আধান ঘনত্ব সব থেকে বেশি হবে ছুচলো অংশের, সব থেকে বেশি হবে ছুচলো অংশের। এই জায়গাটার আধান ঘনত্ব সবচেয়ে বেশি হয় কেন? কারণ ক্ষেত্রফল কম হয়, এটা তো একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আধান সবচেয়ে বেশি জমে গিয়ে ছুচলো অংশে। রাইট? কেন এটা হয়? সবাই যদি কমেন্ট করে কেন কেন বলে, তাহলে আমি এটা এক্সপ্লেন করবো না। তো আমি এক্সপ্লেন করবো না, শুধু তোমাকে জানিয়ে রাখার জন্য বললাম যে আধান ঘনত্ব কোন জায়গাটার বেশি হয়? ছুচলো অংশের। তো তার ফলে কি হয়? যখনই সিগমা বেড়ে যায়, মাথায় রাখবে, যখনই সিগমা বেড়ে যায়, চার্জ হতে থাকে স্প্রে, চার্জ এরকম ভাবে ছড়াতে থাকে বায়ুতে, চার্জকে স্প্রে করতে থাকে চারিদিকে, চার্জ সুন্দরভাবে স্প্রে করতে থাকে। দিস ইজ কল্ড করোনা এফেক্ট। এটার নাম একটা করোনা এফেক্ট, স্প্রেইং অফ চার্জ। ওকে, আচ্ছা, তো চলো, যেটা বলছিলাম সিগমা এটা বেশি হয়। এইবার এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে কিন্তু লাইটেনিং কন্ডাক্টর তৈরি, এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে লাইটেনিং কন্ডাক্টর বা বজ্র নিরোধক তৈরি। ঠিক আছে, তো এই দুটো জিনিস আমার এখান থেকে বলার ছিল। এবার ঢুকে যাচ্ছি একেবারে এর মধ্যে, কি বলে, কুলম্বস ল। কুলম্বস ল, কুলম্বস লর মধ্যে কি দেখতে পাচ্ছি? কুলম্বস ল কি ছিল? কুলম্বস ল জানার আগে আমি একটা জিনিস এক্সপ্লেন করে নিই, বলরেখার কনসেপ্টটা, ফিল্ড লাইনের কনসেপ্টটা, যে একটা প্লাস চার্জ আরেকটা প্লাস চার্জকে বিকর্ষণ করবে কেন? কেন করবে? বা এই প্লাস চার্জটাকে কে জানালো যে অন্য একটা প্লাস চার্জ সামনে রয়েছে? কে জানিয়েছে? অদ্ভুত লাগে না?
যে আমাদের না হয় চোখ নাক কান আছে, আমার সামনে একজন এসে দাঁড়িয়ে থাকলে আমি হয় দেখতে পাবো, নয়তো তার স্মেল পাবো, নয়তো তার শব্দ পাবো, আমার সেন্সের অনেক ব্যাপার রয়েছে। তাহলে চার্জ গুলোকে কে জানাচ্ছে? ভাবো এখানটায় চার্জ নেই, ভাবো এখানে চার্জ নেই, ঠিক আছে, একা চার্জও আছে, খুব মজা করে আছে। এবার তুমি বাইরে থেকে একটা চার্জকে হঠাৎ একদিন নিয়ে এলে বা একটা সময় নিয়ে এলে, তো এই চার্জটা বিকর্ষণ করা শুরু করে দিল। কি করে জানলো যে এখানে আরেকটা চার্জ, মানে আরেকটা চার্জকে নিয়ে আসা হয়েছে? কে জানালো? অ্যান্সার হচ্ছে স্পেস জানালো। এদের মাঝখানের যে স্পেস, যে জায়গা, এই জায়গাটা না কমিউনিকেটিভ, এরা কমিউনিকেট করতে পারে। এগুলো অনেকটা হায়ার থিওরি, আমরা পরে এটা নিয়ে ডিসকাস করব কখনো অন্য সময়। তো মাথায় রাখবে যে এই আকর্ষণ বিকর্ষণ এটা অদৃশ্য কি করে হতে পারে? আমি দুম করে তোমায় ঘুষি মারলাম, তুমি উড়ে গেলে হয়? হয় না। তাহলে কেউ তো আছে যে জানান দিচ্ছে। তো এই জানান দেওয়াটার কেউ কে, মানে কে জানান দিচ্ছে, এটাকে এক্সপ্লেন করার জন্য আমরা কিছু কাল্পনিক লাইন্স নিয়ে আসি। আমি কিসের কথা বলছি? ইমাজিনারি লাইন্সের কথা বলছি। আমি কিসের কথা বলছি? ইমাজিনারি লাইন্সের কথা বলছি। দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, রাইট। তো আমি কিসের কথা বলছি? ইমাজিনারি, কাল্পনিক লাইন্সের কথা বলছি। এগুলো কাল্পনিক, দে ডাজন্ট এক্সিস্ট। হ্যাঁ, তবে কেন আমরা ইউজ করছি? কারণ আমাকে এক্সপ্লেন তো করতে হবে, আমাকে তো বোঝাতে হবে। এখন আমি তোমাকে ক্লাস 11 এর একটা স্টুডেন্টকে থোড়ি বোঝাতে পারবো, বা 12 এর একটা স্টুডেন্টকে, যে কি করে মাঝখানে স্পেসটা দুটো চার্জকে জানায়, যে এরা কমিউনিকেট কি করে করছে। কে একজন অন্যজনকে গিয়ে বলে দিচ্ছে, স্পেসটা বলে দিচ্ছে যে ওই দেখো এখানে একটা চার্জ আছে। এইটা বোঝানো টাফ, তার থেকে আমরা বেটার কি দিয়ে বুঝবো? ইলেকট্রিক ফিল্ড লাইন্স। মাথা রাখবে 1900 1800 যখন এগুলো আবিষ্কার হয়েছিল তখন লোকেও এইভাবেই এক্সপ্লেন করেছিল, কারণ এটা বোধগম্য ছিল, এটা বোঝা যেত তাই। ঠিক আছে, এটা বুঝতে হবে যে সমস্ত কিছু যা আমরা পড়ছি আমাদের প্রথমে ভুল পড়ানো হয়, বলা হয় এটা ঠিক। কেন করা হয় এটা? কারণ আমরা ওভাবেই বুঝতে পারবো। তুমি থোড়ি একেবারে সিঁড়ির 5 নম্বর তলা থেকে হাঁটা চলা শুরু করো, ওঠা শুরু করো, তোমাকে ধাপে ধাপে উঠতে হয় না। প্রথমে আমরা ভুলটা পড়ি, তারপর পড়ি যে কেন ভুল এটা, তারপর সংশোধনটা পড়ি। যদি তোমাকে ডিরেক্ট সংশোধনটা পড়ানো হতো না, তোমার এভাবে যেত, এভাবে যেত, কান দিয়ে আর ঢুকতো না। তো চলো যেটা কথা বলছি, যে প্লাস চার্জ আছে আর একটা প্লাস চার্জ আছে। আমাকে এখানে বলরেখার কনসেপ্ট আনা হয়। কিসের কনসেপ্ট আনা হয়? বলরেখার কনসেপ্ট। আমি কুলম্বস ল মুছে দিলাম, কুলম্বস ল মুছে দিলাম, আমি ফিল্ড লাইন্স দিয়েই শুরু করছি। হোয়াট আর ফিল্ড লাইন্স? ফিল্ড লাইন্স জিনিসটা কি? কি জিনিস ফিল্ড লাইন্স? আচ্ছা, ফিল্ড লাইন জিনিসটা কি? দেখো, ধরো প্লাস চার্জ আছে, বলা হচ্ছে প্লাস চার্জ থেকে ফিল্ড লাইন সবসময় বেরোয় বাইরের দিকে। প্লাস চার্জ থেকে ফিল্ড লাইন্স বেরোয়, অলওয়েজ বেরোয়। ফিল্ড লাইন্স কি দেখায়? ফিল্ড লাইন্স কি দেখায়? তড়িৎ ক্ষেত্রের দিক দেখায়। একটা স্থানে ফিল্ড লাইন্স যেদিকে, তড়িৎ ক্ষেত্রের দিক সেদিক। ফিল্ড লাইন্স আর কি দেখায়? আর ফিল্ড লাইন্স কিছু দেখায় না। একটা জায়গায় ফিল্ড লাইন্স এর ঘনত্ব সেখানকার, আমার হাতের লেখা ক্ষমা, হ্যাঁ, সেখানকার তড়িৎ ক্ষেত্রের মান বোঝায়। একটা ঘরে ভাবো, দুটো ঘর আছে পাশাপাশি, একটা ঘরে 10টা ফিল্ড লাইন্স আছে, আরেকটা ঘরে একই সাইজের ঘর আছে। একটা ঘরে 10টা ফিল্ড লাইন্স আছে, আরেকটা ঘরে 25টা ফিল্ড লাইন্স আছে। কখন কোনখানে তড়িৎ ক্ষেত্র বেশি? অ্যান্সার হচ্ছে যেখানে 25টা, কারণ আমি জায়গাটা দুটো ঘরকে সমান বলেছিলাম। তো ঘনত্ব যে কোনো জায়গার ফিল্ড লাইন্সের আমাকে কি বোঝায়? সেখানকার তড়িৎ ক্ষেত্রের মান বোঝায়। এবার বোঝো, দুটো ফিল্ড লাইন্স, নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হয় স্যার? নেগেটিভ চার্জের ক্ষেত্রে ফিল্ড লাইন্স ঢোকে। নেগেটিভ চার্জের ক্ষেত্রে ফিল্ড লাইন্স কি হয়? ঢোকে ভেতরে। ওকে, তাহলে প্লাস থেকে বেরোয়, নেগেটিভে ঢোকে। আচ্ছা, আর তাহলে কি ফিল্ড লাইন্স যত দূর অব্দি যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডও কি তত দূর অব্দি আছে? হাম গায়ে উড়কে, কি হলো কেসটা? দাঁড়াও একটা মিনিট। ওকে, আমার এসে গেছে আশা করি। চলো, তো যেটা বলছিলাম, যতদূর অব্দি বলরেখা বিস্তৃত ততদূর অব্দি কি ফিল্ড লাইন বিস্তৃত? ইয়েস, ইয়েস। ফিল্ড লাইন জিনিসটা কি? আমার ইনফ্লুয়েন্স। আমার হাত যত দূর অব্দি যাবে তত দূর অব্দি আমার ক্ষমতা বিস্তৃত না। মানে জাস্ট ইমাজিন করো তোমাদের মধ্যে থেকে কাউকে একজনকে
বা আমার একটা স্টুডেন্ট আছে ধরো, তাকে দেখলে আমি মারবো, তো মারতে কখন পারবো? যখন সে আমার চৌহদ্দির মধ্যে আসবে। এখন আমার হাত যদি কার মতন ফ্যান্টাস্টিক ফোরে ওই ডক্টর কি যেন আছে না, হাত বিশাল লম্বা হয়ে যায়, তার মতো যদি হয়, তাহলে আমার ইনফ্লুয়েন্স কত দূর অব্দি বিস্তৃত হবে? ইনফিনিটি অব্দি, কারণ আমার হাত ইনফিনিটি অব্দি লম্বা হতে পারে। তো এই বলরেখাগুলো ভাবো না কোথায় যাচ্ছে, এগুলোর গন্তব্য কোথায়? একটা প্লাস চার্জ আছে, তার বলরেখা কোথায় যাচ্ছে? আশেপাশে যদি কোনো মাইনাস চার্জ না থাকে তাহলে যাচ্ছে এটা কোথায়? ইনফিনিটিতে। কারণ ইনফিনিটি এমন একটা সত্যি জায়গা যেখানে সমস্ত কল্পনা সত্যি, সমস্ত কল্পনা বাস্তব। তাহলে কোথাও যদি ইউনিভার্সে কোথাও মাইনাস চার্জ যদি না থাকে, তাহলে এই মাইনাস চার্জ এক্সিস্ট কোথায় করছে? ইনফিনিটিতে এক্সিস্ট করছে। তাহলে এই প্লাস বলরেখাগুলো প্লাস থেকে যাবে কত দূর অব্দি? ইনফিনিটি অব্দি যাবে। তাহলে একটা আধানের জন্য তড়িৎ ক্ষেত্র কত দূর অব্দি বিস্তৃত থাকার কথা? ইনফিনিটি অব্দি। গট মাই পয়েন্ট? তো এবার দেখো যেটা বলছিলাম, তো বলরেখার কনসেপ্ট হচ্ছে এটা। এবার মাথায় রাখবে 3 নম্বর পয়েন্ট বলরেখার, যেটা যে দুটো বলরেখা ক্রস করতে পারবে না। বারবার বলছি ভিডিওটা ওয়ান শটের মতনই নেবে, যদিও লং শট হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কি আর করা যাবে। তো দুটো বলরেখা একে অপরকে ক্রস করতে পারবে না। কেন? কারণ প্রত্যেকটা বলরেখা প্রত্যেক বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ দেখায়। তো দুটো বলরেখা যদি ছেদ করে, তাহলে এক বিন্দুতে দুটো অভিমুখ, একটা এই বলরেখার জন্য অভিমুখ আর একটা ওই বলরেখার জন্য অভিমুখ। তাহলে এক বিন্দুর দুটো দিক কি করে হতে পারে? পসিবল নয়। তাই দুটো বলরেখা ছেদ করবে না একে অপরকে। এবার এইটা থেকে আকর্ষণ আর বিকর্ষণ এক্সপ্লেন্ড হয়। কি করে আকর্ষণ আর বিকর্ষণ এক্সপ্লেন্ড হয় বেটা? লেটস সি। প্লাস চার্জ আছে, প্লাস চার্জ থেকে বেরোলো বলরেখা, পাশে আরেকটা প্লাস চার্জ দিয়েছি, বলরেখা বেরোলো। পসিবল? দেখে বলো, পসিবল? পসিবল কি না? কেন? ছেদ হয়ে যাচ্ছে, ছেদ করে ফেলছে। তাহলে কি করে হবে? কেসে হোগা বেটা? দেখি কিভাবে হবে। যাতে ছেদ না করতে হয়, যাতে ছেদ না করতে হয়, বলরেখাগুলো এখান থেকে বেরিয়ে এরকম ভাবে বেঁকে যাবে, আর এই বলরেখাগুলো এখান থেকে বেরিয়ে এরকম ভাবে বেঁকে যাবে। তো তার ফলে এই বলরেখাগুলো, আমি কালার চেঞ্জ করে বোঝাচ্ছি, এই বলরেখাগুলো একে অপরের উপর একটা পার্শ্ব চাপ দেবে, ল্যাটারাল প্রেসার। জীবনে কোনোদিন বনগা লোকালে উঠেছে? আমি জানি না কে কোথায় এরিয়া থাকে, বাট বনগা লোকাল সবাই জানে ভীষণ ফেমাস। বনগা লোকালে মাঝে মধ্যে এরকম হয়, তুমি দাঁড়িয়ে আছো, এটা আমাকে দাঁড়িয়েই দেখাতে হবে, দাঁড়িয়ে আছো এমন চাপ, বা গরমের মধ্যে দাঁড়িয়ে আছো, ঘাম চারিদিকে, লোকজন, এমন অবস্থায় এরকম ভাবে বেঁকে দাঁড়াতে হয়। এবার থোড়ি তুমি এত দূর অব্দি এরকম ভাবে দাঁড়িয়ে যেতে পারবে? তো তুমি কি করতে থাকো? আস্তে আস্তে সরতে থাকো, যাতে সোজা হয়ে দাঁড়ানো যায়, স্লোলি। একবারে করতে গেলে তো লোকের চাপ খেয়ে উল্টো পাল্টা বলে দেবে। তুমি স্লো সরে সোজা হও। এখানেও সেম ফান্ডা। বলরেখাগুলো কি নর্মাল পজিশনে আছে? নেই, বেঁকে গেছে। তো সোজা হওয়ার জন্য ওরা একে অপরের উপর পার্শ্ব চাপ দিচ্ছে, যাতে আধানগুলো দূরে চলে যায়, আর বলরেখাগুলো নিজেদের শেপে, নিজেদের স্বাচ্ছন্দ্য যে আকারে, সেই আকারে ফিরতে পারে। এই থেকে হয় বিকর্ষণ। তো বিকর্ষণ বোঝা গেছে আশা করি। এবার আমাকে কেউ একজন বলবে বিকর্ষণ তো বুঝে গেছি। বিকর্ষণ তো বুঝে উল্টে দিচ্ছি আমি, আকর্ষণ কি করে বোঝাবে? বোঝাও দেখি আকর্ষণ। চলো দেখি আকর্ষণ কি করে বুঝতে পারি। প্লাস চার্জ আছে, মানে আমার একটা স্টুডেন্ট আছে, ধরে নাও আমার একটা স্টুডেন্ট আছে যার নাম XYZ। সে উঠেছে ট্রেনের মধ্যে, সে ট্রেনে উঠে দেখতে পাচ্ছে তার খুব ক্লোজ একজন বন্ধু, আমি মুখে কিছু বললাম না, হ্যাঁ, খুব ক্লোজ একজন বন্ধু ট্রেনের মধ্যে রয়েছে। ট্রেনে উঠেছে, বনগা লোকালে কোথায় চাপাচাপি করে দাঁড়িয়ে থাকবে তা না, ভীষণ ক্লোজ একজনকে সামনে দেখতে পেয়েছে। এবার বলরেখাগুলো কি আর ইনফিনিটি অব্দি যাবে? যাবে না। দেখতে পেয়েছে সামনে, ওর সমস্ত বলরেখা গিয়ে টার্মিনেট করবে, শেষ হবে কোথায়? ওইটার কাছে। সমস্ত বলরেখা গিয়ে ওখানে যাবে। এবার সুবিধার্থে ও কি আর দূরে থাকবে? ও কি দূরে থাকতে চাইবে? এই থিওরিটা আমার খুব ফেভারিট থিওরি, আমার বানানো। এটা অনেক জায়গায় আমরা ইউজ করব। থিওরি অফ বনগা লোকাল, থিওরি অফ বনগাঁও লোকাল, ঠিক আছে? থিওরি অফ বনগাঁও লোকাল আমরা প্রচুর জায়গায় সেমিকন্ডাক্টরে ইউজ করবো, অনেক জায়গায় কারেন্টে ইউজ করবো, ড্রিপ ভেলোসিটিতে। তো থিওরি অফ বনগাঁও লোকাল অনুযায়ী কি বলা যাচ্ছে? ও যতই ট্রেন থাক, যাই থাক, সামনে এরকম একটা ক্লোজ বন্ধুকে দেখতে হয়েছে, গলা জড়িয়ে, আয় দোস্ত, কতদিন দেখি না, এরকম টাইপের ব্যাপার হবে। তো এবার এটা সুবিধার্থে কি হবে? দুটো আধান কাছাকাছি চলে আসবে, এই কারণে আকর্ষণ হয়। বোঝা গেছে? বোঝা গেছে?
যতটুকু কনসেপ্ট আমার বোঝানোর ছিল বুঝিয়ে দিচ্ছি, বাদ বাকি থিওরিটিক্যাল পার্টের মধ্যে আমি যাই। এবার আমি ডিরেক্ট কুলম্বস লয়ে ঢুকবো। কুলম্বস ল, ফর্মুলা কি? ফর্মুলা কি? কুলম্বস লর ফর্মুলা হচ্ছে বলের ফর্মুলা। বল সমানুপাতিক কার সাথে? দুটো আধান আছে, Q1 Q2, Q2 আধান আছে, এদের মধ্যে দূরত্ব কত? R। এদের মধ্যে দূরত্ব কত? R। তাহলে আমি বলতে পারি এই বল কার সাথে সমানুপাতিক? Q1 এর সাথে সমানুপাতিক, আর R এর সাথে ব্যস্তানুপাতিক। Q1 থেকে Q2 দূরত্বের উপর ব্যস্তানুপাতিক। আবার বল সমানুপাতিক কার সাথে? Q2 এর সাথে, আর R এর সাথে ব্যস্তানুপাতিক। Q2 এর মানের উপর আছে R, তাহলে আমি বলতে পারি এটাকে যদি একসাথে করে দিই F সমানুপাতিক Q1 Q2 বাই R স্কয়ার, সেখান থেকে একটা ধ্রুবক আসে, ধ্রুবকটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। ধ্রুবকটার মান CGS এ হচ্ছে 1। এটা যে আমরা করলাম, এটা কোথায় করলাম? SI এ করলাম। এবার 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালু কত? 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹। একক এখান থেকে বানিয়ে নেবে, নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এপসাইলন নট এর ভ্যালু কত? 8.85 × 10⁻12। ঠিক এককের উল্টো, নিউটন ইনভার্স মিটার ইনভার্স কুলম্ব স্কয়ার। কোথাও ভুল হলে ধরিয়ে দেবে আমাকে, কোথাও ভুল হলে ধরিয়ে দেবে। আচ্ছা, এই ভেক্টর রূপ কিরকম দেখতে হয়? ভেক্টর রূপ, আচ্ছা CGS এ কিরকম দেখতে হয়? F = Q1 Q2 বাই R স্কয়ার। আমি এগুলোকে বক্স করে দিচ্ছি। CGS ওকে, এটা CGS, এটা SI, এপসাইলন নট। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কি জিনিস? আচ্ছা, ভেক্টর রূপ বলা হয়নি, সরি। ভেক্টর রূপ কি হবে? F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 R ক্যাপ বাই R ভেক্টরের স্কয়ার, বা ভেক্টরের স্কয়ার হলে এটা সেটা কি হয়ে যায়? স্কেলার হয়ে যায়। তাহলে আমি বলতে পারি R স্কয়ার। ভেক্টরের স্কয়ার সবসময় ডট প্রোডাক্ট হয়, মানে আমি কি বলতে চাইলাম, R ভেক্টরের যদি স্কয়ার থাকে তার মানে হচ্ছে R ডট R, তো তার মানে R স্কয়ার। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তো এখানে বললাম এটা, তাহলে পরের লাইনে লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। আর R ক্যাপকে কি লিখতে পারি? R ভেক্টর বাই মড R। মড R লেখা আর R তীর চিহ্ন ছাড়া লেখা একই জিনিস। তাহলে আমার কি আসছে? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R কিউব R ভেক্টর। ওকে, এই হচ্ছে আমাদের ভেক্টর রূপ। ভেক্টর রূপ গেল। নেক্সট আমরা কি জিনিস জানবো? আপেক্ষিক তড়িৎ। আচ্ছা, এই পেজটাতেই হয়ে যেত। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, ইম্পর্টেন্ট টপিক। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, বা এটাকে আরেকটা নামে ডাকা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা কি? এপসাইলন বাই এপসাইলন নট ইজ ইকুয়ালস টু বলা হয় ER, এটা কি বলা হয়? K। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা মানে বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। দেখো, এটা আমাকে বলা হয়েছিল না হয়তো। এই যে এপসাইলন নটটা, এটা হচ্ছে বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। বায়ু তড়িৎ ভেদ্যতা, এর কাজ হচ্ছে তড়িতের কতগুলো বলরেখা প্রবেশ করবে কোনো একটা মাধ্যমে, সেটাকে কন্ট্রোল করা এপসাইলন নটের। তো অন্য কোনো মাধ্যম যদি পরিবর্তন হয়, বায়ুর জায়গায় আমি যদি জল নিই, তাহলে স্বাভাবিকভাবে তড়িৎ ভেদ্যতাও পরিবর্তন হবে। এখন বায়ুতে যে কটা বলরেখা থাকতে পারে, তো জলেও কি ততগুলো থাকতে পারবে? অ্যান্সার হচ্ছে না।
আলাদা থাকতে পারে। তাহলে দুটোর অনুপাতকে যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা বাই বায়ু বা শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, এর অনুপাতকে বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকেই বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। কে এই কনসেপ্ট গুলো মাথার মধ্যে মনে রেখে দাও, এই কনসেপ্ট গুলো মনে রেখে দাও, যেগুলো আমাদের পরে কাজে লাগতে চলেছে, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম হলো, এটাকে অঙ্কে কি করে কাজ করব? ধরো কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতার জায়গায় এপসাইলন নট, এপসাইলন বসালাম, এপসাইলন ইকুয়ালস টু মাথায় রাখবে কে এপসাইলন নট, এই ফর্মুলাটা মাথায় রেখে দাও, কাজে লাগবে, কাজে লাগতে চলেছে। ওকে, তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা কি? বারবার বলছি, অঙ্কে যখন ব্যবহার করব তখন আমরা ব্যবহার করব পরে। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা কি? তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে E is equals to 1/4 পাই, আচ্ছা স্কেলারটা আগে করি, এপসাইলন নট Q বাই R স্কয়ার, 1/4 পাই এপসাইলন নট Q বাই R স্কয়ার। তড়িৎ ক্ষেত্র ভেক্টর রূপ কি হবে? সেম টু সেম, 1/4 পাই এপসাইলন নট Q বাই R স্কয়ার, R ক্যাপ মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q বাই R কিউব, R ক্যাপ। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভেক্টর রূপ। ওকে, আচ্ছা আর কি ফর্মুলা আমাদের লাগতে চলেছে? F is equals to QE, যে কোনো একটা আধান ভাবো, এখানে একটা Q আধান আছে, এই Q আধানটার চারপাশে তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই অবস্থা, তড়িৎ ক্ষেত্র। এখানে যদি অন্য কোনো আধান প্রবেশ করে, এখানে অন্য কোনো আধান, তাহলে আমি বলবো যে এই আধানটা, এই Q আধানটা এই Q তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করেছে। তাহলে আধানটার উপর বল কতটা দূরত্ব রয়েছে? R দূরত্বে। তাহলে বলের ফর্মুলা তো তুমি জানো, 1/4 পাই এপসাইলন নট Q বাই R স্কয়ার। এবার তুমি দেখো 1/4 পাই এপসাইলন নট Q বাই R স্কয়ার হচ্ছে তড়িৎ ক্ষেত্র না? তাহলে আমি বলতে পারি Q ইনটু E। তাহলে F is equals to QE হচ্ছে আরেকটা ফর্মুলা, F equals to QE। কোন স্থানে যদি একটা আধান থাকে Q1 এর, তাহলে সেইখানে তড়িৎ ক্ষেত্রে E তড়িৎ ক্ষেত্রে যদি থাকে, তাহলে তার উপর বল কতটা প্রয়োগ হবে? F equals to QE, রাইট? সবাই আশা করি রিভিশন হয়ে যাচ্ছে ভালো দেখে। আচ্ছা এটা কিন্তু রিভিশনারি ক্লাস, রিভিশনারি ক্লাস, তবে আমরা কিছু ভালো অঙ্কও করব, অঙ্ক করবো সেকেন্ড ক্লাসে, কারণ আমরা আগে থিওরিটা দেখে নিই, অঙ্কও ভালো করবো, রাইট? আর ভালো কথা, মজার কথা যেটা বলতে মনে নেই, বন্ধুদের সাথে শেয়ার করলে তবেই আমি এটা শেয়ার করবো, থাক এমনি শেয়ার করে দিই। আমাদের যে নিউমেরিক্যালস এর ক্লাসগুলো দেবো বা থিওরি ক্লাসেও, এটাতে লাস্টে বা প্রতিটা চ্যাপ্টারের, ধরো কোনো চ্যাপ্টারের দুটো ভিডিও লাগলো, সো 2 নম্বর ভিডিওটার শেষে আমরা একটা কোয়েশ্চেন পেপারও দেবো, এমসিকিউ কোয়েশ্চেন পেপার, ফ্রি অফ কস্ট, সেটার জন্য কোনো চার্জেস নেই, তোমরা ওটাকে ফিল আপ করতে পারো, মানে তোমরা ওটাকে প্র্যাকটিসের মতন ইউজ করতে পারো কোয়েশ্চেনটা, তাই তোমার ক্লাসটা দেখার পর একটু প্র্যাকটিসও হয়ে যাবে, ঠিক আছে? আমি জানি না কে করছে, কেউ করছে কিনা, কিন্তু আমি করব, আমি আমি কেন, সবাই করবে, আমাদের টিমের, আমাদের জিনির সবাই এই কাজটা করবে, যাতে স্টুডেন্টসদের একটু হেল্প হয়, যারা 12 এর স্টুডেন্টস তারা যাতে এক্সাম রেডি হতে পারে, প্র্যাকটিস করতে পারে, তাই জন্য প্র্যাকটিসের কোয়েশ্চেন 10টা 20টা 15টা যে কটাই হোক কোয়েশ্চেন থাকবে ফর্মসে, সেই ফর্মসে তুমি সলভ করতে পারবে। আর তবে একটা কথা, সেখানে ফর্মসটা করতে গেলে তোমাকে মেল আইডি আর নাম্বার দিতে হবে, আর ট্রাস্ট মি, কেউ তোমাকে কল করে জ্বালাবে না, কেউ তোমাকে আননেসেসারি মেল করবে না, বাট ওটা মিনিমাম প্রসিডিওর, যে কারা করছে সেটা দেখার জন্য। ওকে, তো যাই হোক, চলো এবার যেটা বলি, তড়িৎ ক্ষেত্র গেল, তড়িৎ ক্ষেত্র এত দূর অব্দি গেলে, এবার আমরা দ্বিমেরু সম্বন্ধে কথা বলবো। তড়িৎ ক্ষেত্র আর কিছু বলার আছে? F equals to QE বলে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র সবসময় মাথায় রাখবে, কোন স্থানের তড়িৎ ক্ষেত্র আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, ধরো কোন স্থানে তড়িৎ ক্ষেত্র দেখা গেছে এরকম ভাবে অ্যারো দেওয়া আছে, সাথে সাথে মাথায় যেন টাক করে, 1 মিনিট, এটা আবার প্রবলেম করছে, কি সব যে ইস্যু হয় মাঝে মধ্যে বুঝে পাই না। ওকে চলো, কোথায় ছিলাম? হ্যাঁ, যেটা বলছিলাম, তো তড়িৎ ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, যে ধরো এরকম অ্যারো দেখলে সাথে সাথে যেন মাথায় স্ট্রাইক করে যে অ্যারো এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে এদিকে কোনো একটা প্লাস চার্জ বসে আছে, এদিকে মাইনাস চার্জ, কারণ অ্যারো মানে বলরেখা, আর এই বলরেখাগুলো সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে যায়, তো এটা যেন মাথায় থাকে।
তাহলে তুমি দেখো, তুমি বুঝতে পারবে ক্লিয়ারলি যে যদি তোমাকে এখানে আমি অঙ্কের কোয়েশ্চেনে কোনো দিয়ে দিই, যেখানে আমি একটা প্লাস চার্জকে ড্রপ করলাম, প্লাস কিউ চার্জকে ড্রপ করলাম, তুমি টাক করে বুঝতে পারবে যে প্লাস কিউ চার্জটা প্লাসের দিকে তো যাবে না, যাবে কোন দিকে? মাইনাসের দিকে। গট ইট? মাইনাস চার্জকে ড্রপ করলাম, তাহলে সে যাবে প্লাসের দিকে। কতটা বলে যাবে এখানে? তড়িৎ মানে তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, তাহলে কতটা বলে যাবে? কিউই বলে যাবে। কতটা বলে যাবে? কিউই বলে যাবে। তো এই জিনিসটা বুঝতে হবে বেটা। চলো দ্বিমেরু নিয়ে কথা বলছি। দ্বিমেরু, দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু, দ্বিমেরুর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, দ্বিমেরু জিনিসটা তোমরা জানো, এরকম একটা প্লাস কিউ চার্জ বসে থাকে, মাইনাস কিউ চার্জ বসে থাকে, মাঝখানে দৈর্ঘ্যটাকে বলা হয় টুয়েলভ। টুয়েলভটা আমাদের সুবিধার্থে নেওয়া হয়। এইটা একটা জায়গা যেখানে মানুষ কনফিউজ হয়, যদিও এত সহজ কোয়েশ্চেন দেয় না। মাথা রাখবে টুয়েলভটা কিন্তু দৈর্ঘ্য মধ্যবর্তী। তোমাকে কোনো একটা দ্বিমেরু ভ্রামক কি বলেনি, তারপর আমি বুঝে কথাগুলো বলছিলাম বলছি। হোয়াট ইজ দ্বিমেরু ভ্রামক? কি জিনিস দ্বিমেরু ভ্রামক? P equals to 2QL। এবার মাথা রাখবে যে পিটা হচ্ছে একটা ধ্রুবীয় রাশি, ভেক্টর রাশি, এলটাও ভেক্টর রাশি। এবার ভেক্টর রাশি যে হবে তার তো একটা দিক থাকবে নির্দিষ্ট। তাহলে এখানে দিকটা কোন দিক থেকে কোন দিকে? দ্বিমেরুর ভেক্টরের দিক মাইনাস থেকে প্লাসের দিকে হয়। নোট ডাউন, দ্বিমেরু ভেক্টরের দিক, ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভেক্টর কি বলে এটাকে? দ্বিমেরু ভ্রামক, ভেক্টর ভেক্টর বলছি। ডাইপোল মোমেন্ট, পিটা কি জিনিস? দ্বিমেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। তো দ্বিমেরু ভ্রামকের দিক সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে হয়, অলওয়েজ মাইনাস টু প্লাস। ওকে, তো পি ইকুয়ালস টু কিউএল বুঝলাম আমি। তো যেটা বলছিলাম যে এই টুয়েলটা না দৈর্ঘ্য, টুয়েলটা না দৈর্ঘ্য, আমার মেনলি এটাকে কি করতে হয় বলতো? আমি এখানে ব্র্যাকেটে লিখছি পি ইকুয়ালস টু কিউ ইন্টু টুয়েলভ হওয়া উচিত। টুয়েলটা দৈর্ঘ্য। এবার আমাকে অঙ্কে দেওয়া থাকে অনেক সময় যে এক দুটো দ্বিমেরু আছে, সরি একটা দ্বিমেরু আছে, তার মধ্যবর্তী দৈর্ঘ্য 5 মিলিমিটার। বাচ্চারা কি করে? কিউটাকে নিয়ে নেয়, কিউর অ্যামাউন্ট ধর কিউ, কিউ ইন্টু 5 মিলিমিটারের জায়গায় 2 ইন্টু 5 করে। ভুল, মধ্যবর্তী দৈর্ঘ্যটাই 12 ধরা হয়েছে। তো এটাকে 2 দিয়ে আর গুণ করার দরকার নেই। তোকে যদি মধ্যবর্তী দৈর্ঘ্য দেওয়া থাকে সেটাকে 2 দিয়ে গুণ করার দরকার নেই। দ্বিমেরু ভ্রামক কি জিনিস? দ্বিমেরু স্ট্রেংথ। দ্বিমেরু কি এটা আগে বুঝতে হবে। বলবি যে এতক্ষণ তো প্লাস আধান মাইনাস আধান দেখছিলাম, তাহলে দ্বিমেরু কোথা থেকে এলো? বেটা দ্বিমেরু একটা সংস্থা, একটা সিস্টেম। পারমাণবিক স্তরে তুই ছোটবেলায় পড়েছিস হয়তো কেমিস্ট্রিতে, একটা দিক ডেল্টা প্লাস হয়ে যায়, একটা দিক ডেল্টা মাইনাস হয়ে যায়। এটা কি জিনিস? এটা তো দ্বিমেরুই। দ্বিমেরু এরকম জায়গাতেই এক্সিস্ট করে, নয়তো বড় ক্ষেত্রে দুটো তো বিচ্ছিন্ন আধান হয়ে যাবে, দ্বিমেরু কি করে হবে? এই জন্যই মাঝখানের যে দৈর্ঘ্যটা, এই টুয়েলভটা, এটাকে আমরা বারবার অঙ্কে বা প্রমাণে বলি যে টুয়েলভ ভেরি ভেরি স্মলার দ্যান আর। দেখবি অনেক জায়গায় ব্যবহার করেছি। কেন করেছি? কারণ টুয়েলভটা বহুত ছোট, টুয়েলভ দৈর্ঘ্যটা বহুত ছোট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দ্বিমেরুর ফান্ডা। এবার দ্বিমেরুর দুটো তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের প্রমাণে আমি তো যাব না। দ্বিমেরুর দুটো তড়িৎ ক্ষেত্র রয়েছে অক্ষের ওপর, ছবি মাথায় রাখো, প্লাস কিউ মাইনাস কিউ। পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। দ্বিমেরুর দৈর্ঘ্য সবসময় আমরা মাঝখান থেকে মাপি আর দূরত্বে। তো এটা তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে হবে? আইদার ইনেট বাইরের দিকে হবে, নয়তো ভেতর দিকে হবে, যে কোনো একটা দিকে হবে। ভেতর দিকে বা বাইরের দিকে? ভেতর দিকে ধরেই করলাম। সরি, বাইরের দিকে করি, আমাদের বুঝতে সুবিধা হবে। বাইরের দিকে ধরে করলাম, বাইরের দিকে যদি ধরে করি তড়িৎ ক্ষেত্র ই নেট, ই নেট বুঝে নে তুই। তাহলে ই নেটের মান কত হবে? ই নেটের মান হবে 1/4 পাই এপসাইলন নট 2p বাই আর কিউব। এটা হয় ই নেটের, যখন অক্ষের ওপর আছে। অক্ষের ওপরে যখন কেসটা করছি তখন এটা হয়। আরেকটা কি কেস হয়? লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডকের ওপর যখন থাকে
এটা আর মাইনাস কিউ প্লাস কিউ। এই পি বিন্দুতে তোর চুম্বক ক্ষেত্র, সরি তড়িৎ ক্ষেত্র বার করতে বলেছে। তাহলে এখানে আমার তড়িৎ ক্ষেত্র কত হয়? 1/4πε0 p/r3। ওকে, 3 নম্বরটা বুঝিয়ে দিই, যেটা নিয়ে সব থেকে বেশি কনস্ট্যান্ট মানে কনফিউশন থাকে। আর দেখ, এই হচ্ছে একটা দ্বিমেরু, আর তার থেকে যে কোনো বিন্দুতে, এটা হচ্ছে যে কোনো বিন্দুতে এটা বুঝিয়ে দিচ্ছি, জীবনে ভুলবি না, বোঝ। দ্বিমেরু তো একটা ভেক্টর রাশি, আমি তোকে একটু আগে বললাম দ্বিমেরু তো একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি দুটো উপাংশ আমি নিতে পারি। তাহলে দ্বিমেরু ভেক্টরকে আমি কি করছি, দুটো উপাংশ নিচ্ছি, একটা পি কস থিটা আর একটা হচ্ছে পি সাইন থিটা। বুঝতে পারলি কি করলাম? যে কোনো ভেক্টরকে দুটো ভাগে ভেঙে দিতে পারি। আগে ছিল আমার কাছে একটা ভেক্টর পি, এখন আমি ভেঙে দুটো দ্বিমেরু বানিয়ে নিচ্ছি, একটা পি কস থিটা আর পি সাইন থিটা। এবার পি কস থিটার অক্ষের উপর এমটা এক্সিস্ট করছে, দেখ পি কস থিটার অক্ষের উপরে এক্সিস্ট করছে। এবার অক্ষের উপর হলে কি হয়, আমরা আগেরটাতেই দেখেছি যে কোনো বিন্দু যদি কোনো দ্বিমেরুর পি মানের দ্বিমেরুর পি ভ্রামকের দ্বিমেরুর অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে, তার তড়িৎ ক্ষেত্র হয় 2p/r3। তাহলে পি কস থিটা মানের দ্বিমেরুর অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে, তার তড়িৎ ক্ষেত্র কত হবে? E1। আমি বলতে পারি 1/4πε0 2p cos θ/r3। 2p কোন দিকে হবে? বাইরের দিকে। একটু আগে দেখেছি আমি, দেখে নে, অক্ষের উপর থাকলে বাইরের দিকে হয়, বাইরের দিকে হয় তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানে আমরা কোন দিকে নিলাম? বাইরের দিকে, এই জন্যই তখন বাইরের দিকে নিয়েছিলাম। আর পি সাইন থিটার দেখ লম্ব সমদ্বিখণ্ডকের উপর রয়েছে, দেখে মনে হচ্ছে না পি সাইন থিটা দ্বিমেরুটা যে রয়েছে তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর বিন্দুটা রয়েছে। তাহলে E2 কোন দিকে হবে? E2 হবে 1/4πε0 পি সাইন θ/r3। এবার তুই আমার জিজ্ঞাসা করবি এটা ডিরেকশন কোন দিকে হবে, আমি এটাতে ডিরেকশন দিতে ভুলে গেছিলাম, কোথায় গেল? হ্যাঁ, এটার ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র কোন দিকে হয় বলতো? সরি, চুম্বক ক্ষেত্র বারবার হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি অফলাইন ব্যাচে চুম্বক ক্ষেত্র চলছে তো তো বারবার গুলিয়ে ফেলছি। তো তোরা যদি কেউ অফলাইনেও করতে যাস, তাহলে তোরা আসতে পারিস হাবড়াতে। হাবড়াতে আমাদের সেন্টার রয়েছে, এখানে আমাদের ক্লাসেস চলে। তো যেটা বলছিলাম, ইটু ইটুটা হচ্ছে সমান্তরাল দিকে হয়, তোরা বই খুলে দেখে নিতে পারিস যেগুলো যেগুলো আমি বলছি। তো এই ক্ষেত্রেও ইটুটা কোন দিকে হবে? এইদিকে। তাহলে বোঝ, এটা E1, এটা E2। তাহলে ই নেট কোন দিকে হবে? এরকম একটা র্যান্ডম দিকে। এই কোনটাকে আমরা বললাম ফাই। ই নেট কোন দিকে হবে? এরকম একটা র্যান্ডম দিকে। তাহলে ই নেট ইকুয়ালস টু কি বলতে পারি আমি? ই নেট ইকুয়ালস টু √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। এটা করলে যদি সলভ করে দেখিস কি আসবে? 1/4πε0। তো আমার জন্য দেখতে পাচ্ছিস না, আমি করছি p/r3 √3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এটা আসবে, আমি সরে যাচ্ছি, দেখে নে দেখে নে দেখে নে কি আসবে। দেখে নে কি আসবে, আই গেস দেখে নিয়েছিস। আর একটা জিনিস জানার, আমি পেন কালার করে চেঞ্জ করে বলছি। এই ফাই এর সাথে, এই যে ছবিতে ফাইটা দেখতে পাচ্ছিস, এই যে এই ফাই এর সাথে সম্পর্ক মাথায় রাখবি, tan phi is equals to tan θ/2। এই সম্পর্কটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট। দ্বিমেরুর কেস ক্লিয়ার, জলের মতো ক্লিয়ার গাইস। এই পুরো স্লাইডটা আমার টেলিগ্রামে পাবি, কোথায় কোথায় পাবি? ক্লাসেস লাইভ হওয়ার পরপরই পেয়ে যাবি, না পেলে মেসেজ করবি, কেউ পিং করবি। আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের নামই একটাই, তোরা যেখানে আমাকে পারবি খুঁজে নিয়ে মেসেজ করবি, আই অ্যাম বোর্ড, আই অ্যাম বোর্ড। ওকে, অ্যাকচুয়ালি অনেকে জিজ্ঞাসা করে যে আমার সোশ্যাল হ্যান্ডেল গুলো এটার নাম কেন। তার কারণ হচ্ছে আমি একজনের ফ্যান, তার নাম হচ্ছে নিলস বোর। নাম শুনেছি আই গেস।
কে কে নাম শুনেছে? সরি, একটু স্পেলিং ভুল লিখেছি, NIEL, নিলস বোর, নিলস বোর। ওকে, তো চলো যেটা বলছিলাম, ক্লাস লেন্দি হয়ে গেছে, লেন্দি হয়ে গেছে, তাড়াতাড়ি ইয়ে করতে হবে। বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে যদি দ্বিমেরু থাকে তাহলে কি হবে? তড়িৎ ক্ষেত্রে যদি দ্বিমেরু থাকে তাহলে কি হবে? তড়িৎ ক্ষেত্রে যদি দ্বিমেরু থাকে তাহলে দ্বিমেরুটার মধ্যে কি হতে চলেছে? এই দেখ তড়িৎ ক্ষেত্র, বলেছিলাম আগের বাড়ি বলেছিলাম ভেবে নিতে এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে, তাহলে তাই যদি থাকে এখানে আমি একটা ইয়েকে রাখলাম, দ্বিমেরুকে, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, এটা তো তড়িৎ ক্ষেত্র। তুই জানিস প্লাস কিউটার উপর এদিকে বল পড়বে কিউই, মাইনাস কিউটার উপর এদিকে বল পড়বে কিউই, এটা বন বন করে ঘুরবে, এর মধ্যে তার মানে টর্ক তৈরি হবে। সেই টর্কের ফর্মুলা কি হয়? সেই টর্কের ফর্মুলা হয় পিই সাইন থিটা, অথবা টর্ক ইকুয়ালস টু আমরা বলতে পারি পি ক্রস ই। মাথা রাখতে হবে, আমি ডেরিভেশনে গেলাম না, ডেরিভেশনে আমি এর মধ্যে ঢুকলাম না। ওকে, চলো, গস ল। ফ্লাক্স কি জিনিস? ফ্লাক্স যেসব বলরেখা কোন তলের লম্বভাবে প্রবেশ করছে বা লম্বভাবে বেরোচ্ছে তাদেরকে আমরা ফ্লাক্স বলি। তাদেরকে আমরা বলি কি? লম্বভাবে প্রবেশ করছে বা বেরোচ্ছে তাদেরকে আমরা বলি বলরেখা, মানে তাদেরকে আমরা ফ্লাক্স বলি। এবার দেখো, সবসময় এটা ম্যান্ডেটরি নয় যে লম্বভাবেই প্রবেশ করবে বা বেরোবে, তেরছাভাবেও বেরোতে পারে। তাহলে আমি তড়িৎ ক্ষেত্র দিয়ে এখানে বললাম, এখানে দেখালাম যে তড়িৎ ক্ষেত্র তেরছাভাবে বেরোচ্ছে। কেন ফ্লাক্স বোঝাতে তড়িৎ ক্ষেত্র ইউজ করলাম? কারণ আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যে তড়িৎ বলরেখার যে দিক তড়িৎ ক্ষেত্রের দিক সেম। আচ্ছা, এখানে ক্ষেত্রফলটা কত? ডিএস। আর ক্ষেত্রফল ভেক্টর সবসময় কোন দিকে হয়? লম্ব ও বহির্মুখী। সবসময় ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি আর ক্ষেত্রফল হয় লম্ব ও বহির্মুখী। তাহলে দেখো যে তড়িৎ ক্ষেত্রটা থিটা অ্যাঙ্গেল করে বেরোচ্ছে, তাহলে আমি কি এগুলোকে ফ্লাক্স বলতে পারি? অ্যান্সার হচ্ছে না, কারণ এটা লম্বভাবে বেরোচ্ছে না তলের। তাহলে কোনগুলোকে ফ্লাক্স বলতে পারি? এর উপাংশটাকে। কোনটাকে? ই কস থিটা, ই কস থিটাকে ফ্লাক্স বলতে পারি। তাহলে আমার যদি এখানে অল্প পরিমাণে ফ্লাক্স বার করতে হয় ডি ফাই, আমি ডি ফাই ইকুয়ালস বলবো হচ্ছে ই কস থিটা ডিএস। পরের লাইনে লিখবো ডি ফাই ইজ ইকুয়ালস টু ই ডট ডিএস। আর আমার যদি সম্পূর্ণ ফ্লাক্স চাই তাহলে আমি ইন্টিগ্রেট করে দেবো, ফাই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এখানে ইন্টিগ্রেশনটা এরকম দেখতে কেন? কারণ এটা সারফেস ইন্টিগ্রেশন, এর কাজ হচ্ছে তলকে ইন্টিগ্রেট করা, এর কাজ হচ্ছে তলকে ইন্টিগ্রেট করা। ওকে, এর শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে তলকে ইন্টিগ্রেট করা। আমরা দেখবো ফ্লাক্সের কোশ্চেন, আমরা দেখবো ওখানে। এরপরে আমরা করতে পারি গস ল। গস ল, গস ল কি জিনিস? গস ল বলে গেছে এই ফ্লাক্সেরই কনসেপ্ট। গস ল বলছে কোন চার্জ, কোন আবদ্ধ আধান যদি থাকে, কোন আধান যদি আবদ্ধ থাকে বায়ু মাধ্যমে, তাহলে তার মধ্যে দিয়ে মানে বেরোনো কতগুলো ফ্লাক্স বেরোবে? যতটা আধান আবদ্ধ রয়েছে কিউ বাই এপসাইলন নট পরিমাণ। এবার অলরেডি আমরা ফ্লাক্সের ফর্মুলা পড়েছি, তাহলে দুটোকে আমি ইকুয়েট করে দিতে পারি ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট হচ্ছে ফ্লাক্সের ফর্মুলা। ওকে, এটা আমি বলতে পারি। কি করে ইউজ করবো দেখো এটাকে, কুলম্ব ল এখান থেকে আমি বার করব। আমাকে বলেছে ধরো একটা বিচ্ছিন্ন আধান রয়েছে, একটা আধান রয়েছে কিউ আধান, তার থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত? আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত? এবার ফার্স্ট কথা হচ্ছে এখানে আমি মানে গস ল অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না? কারণ আধানটা আবদ্ধ নয়, আধান আবদ্ধ নেই, তাহলে আমি গস ল কি করে অ্যাপ্লাই করবো? তাহলে কি করব? ভেবে নেবো আবদ্ধ। আমরা এটার চারপাশে একটা এরকম
গোলক ভেবে নিলাম, গোলকীয় তল বলতে পারো, এইটাকে আমরা কি বলবো, গসিয়ান সারফেস। এটাকে আমরা বলবো গসিয়ান সারফেস। তাহলে এবার আমাদের কল্পনায় এটা আবদ্ধ হয়ে গেছে। এবার যেই কল্পনায় আবদ্ধ হয়ে গেছে আমি বলতে পারি ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। বলেছিলাম আবদ্ধ হলে তবেই আমরা এটাকে বলতে পারবো। এইবার দেখো এইখানে কোনো একটা ছোট্ট ক্ষেত্রফল নাও ডিএস, এই ক্ষেত্রফলের ভেক্টরটা কোন দিকে, বারবার বলেছি ক্ষেত্রফল ভেক্টর সবসময় লম্ব ও বহির্মুখী হয়। আর এই প্লাস কিউর জন্য এইখানে তড়িৎ ক্ষেত্রের দিক কোনটা, এটাই। তাহলে ক্ষেত্রফল ভেক্টরও এটা, তড়িৎ ক্ষেত্রের দিকও এটা, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি পরের লাইনে ইন্টিগ্রেশন ই ডট ডিএস কে ই ডিএস কস 0, কারণ ই আর ডিএস এর মধ্যে কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। ইও বাইরের দিকে, ক্ষেত্রফল ভেক্টরও কোন দিকে, বাইরের দিকে। তাহলে ই ডিএস কস ফাই কস থিটা ইকুয়ালস টু কস 0 ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ই ইন্টিগ্রেশন ডিএস, কেন ডিএস শুধু, কারণ আমি তোমাকে বলেছিলাম এটা সারফেস ইন্টিগ্রেশন। এই যে জিনিসটা এটা কি ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন। এর কাজ হচ্ছে শুধুমাত্র তলকে ইন্টিগ্রেট করা। তো ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এবার দেখো ডিএস হচ্ছে এই গোলকটার একটা ছোট্ট অংশ, তো একে যদি ইন্টিগ্রেট করি আমি পুরো গোলকটা পাবো। তাহলে আমার ই কত আসছে, ই ডিএস এর জায়গায় আমি বলতে পারি 4 পাই আর স্কয়ার কিউ বাই এপসাইলন নট। তাহলে ই ইজ ইকুয়ালস টু, সবাই কি দেখতে পাচ্ছে, ই ইজ ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে দেখো E is equals to 1 by 4 pi epsilon naught q by r square। আসলো গস ল এর তড়িৎ ক্ষেত্র, আসলো। এইভাবে আমরা গস ল ইউজ করি। গস ল আমাকে অনেক কিছু বুঝতে সাহায্য করে। আমি এটাকে দুটো পার্টে, এটা ক্লাসটা খুব লেন্দি হয়ে যাচ্ছে, অলমোস্ট 1 ঘন্টা হতে চলেছে। আমি এটাকে দুটো পার্টে করছি। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স 1, ইলেকট্রোস্ট্যাটিক্স 2 তে আমরা ক্যাপাসিট্যান্স আর পোটেনশিয়াল নিয়ে ডিসকাস করব। সার্কিট তোমাদের শেখাতে হবে বলে আমার মনে হয় না, তাও আমি একটু বলে দেবো ডিসকাস। তবে আমি শেখাবো না, সবকিছু ইউটিউবে দিলে সমস্যা। রিভিশনের ক্লাস, তোমরা রিভিশন করবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের যেটা বলার, গস ল দিয়ে আর কি কি করতে পারি। ধরো একটা কোয়েশ্চেন করাই, কোয়েশ্চেন করাবো না বলেছিলাম, তো এটা করাই। তো তোমাকে বলতেই পারি আমি যে একটা গোলক আছে, তাকে আমি কিউ চার্জ দিলাম, তার কেন্দ্রের তড়িৎ ক্ষেত্র কত। তুমি ভাববে, তুমি আগের কনসেপ্ট আমি শুরুতে বলেছিলাম যে একটা পরিবাহী গোলককে যদি আমি কিউ চার্জ দিই তাহলে আধানটা সারফেসে ছড়িয়ে পড়ে, বলেছিলাম সারফেসে ছড়িয়ে পড়ে। এবার তোমার মনে হতে পারে যে তাহলে তড়িৎ ক্ষেত্র কি করে বার করব, কি করে বার করব, কিচ্ছু না, তোমার কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র চাই না, তো তুমি কেন্দ্রের চারপাশে একটা গসিয়ান সারফেস এঁকে ফেলো, গসীয় তল, গাউসীয় তল যাই বলো সেটাকে এঁকে ফেলো। এবার যেই আমি এঁকে ফেললাম সেই আমি ফর্মুলা লাগাতে পারি কি, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এবার দেখো গাউসীয় তলের কিউ মানে কি, কিউ মানে যে আধানটা আবদ্ধ রয়েছে। তো আমাদের গাউসীয় তল বা গসিয়ান সারফেস কি কোনো আধানকে আবদ্ধ করছে, কেন্দ্রে কি কোনো আধান আছে, অ্যান্সার হচ্ছে না, নেই। তো তাহলে এখানে 0 বাই এপসাইলন নট হবে। তো তাহলে এই জায়গাটায় দেখো ডিএস হচ্ছে অল্প ক্ষেত্রফল, যেটা কখনো 0 হতে পারে না, তাহলে 0 হবেও না। তাহলে আমি বলতে পারি তড়িৎ ক্ষেত্র 0 কেন্দ্রে। বোঝা গেছে, বোঝা গেছে তো ঠোকো লাইক। ফার্স্ট যাচ্ছি কারণ রিভিশনের ক্লাস, তাও আমি যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। ওকে, আর দুটো জিনিস আছে যেটা আমি করছি না, একটা হচ্ছে ইনফাইনাইট ওয়্যার, ইনফাইনাইট তার যদি থাকে, ইনফিনিটি তার থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হয়, ই ইজ ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে আধান ঘনত্ব। ল্যামডাটা কি জিনিস, আধান ঘনত্ব। যেরকম আমরা সিগমা পড়েছিলাম মনে আছে, কিউ বাই এ আধান প্রতি একক ক্ষেত্রফলে, সেরকম ল্যামডা হচ্ছে আধান প্রতি দৈর্ঘ্যে। এটা দৈর্ঘ্য বিশিষ্ট বস্তুর জন্য, যেরকম একটা তারকে আহিত করলাম, তো তার আধানটা, এই যে তারটাকে আহিত করেছি, তার আধানটা কোথায় ছড়িয়ে পড়বে, তার দৈর্ঘ্যে ছড়িয়ে পড়বে। এটাকে যদি আহিত করি তাহলে এই আধানটা কোথায় ছড়িয়ে পড়বে, দৈর্ঘ্যে ছড়িয়ে পড়বে। তাহলে আমি বলতে পারি ল্যামডা ইকুয়ালস হচ্ছে আধান প্রতি একক দৈর্ঘ্যে, আর রো হচ্ছে আধান প্রতি একক আয়তনে। এগুলো আশা করি সবার পড়া রয়েছে। আর একটা কি জিনিস রয়েছে,
ইনফাইনাইট শিট, ইনফাইনাইট শিট যদি থাকে তাহলে তড়িৎ ক্ষেত্র কত হবে? যে কোনো একটা পার্শ্বে তড়িৎ ক্ষেত্র হয় সিগমা বাই 2 এপসাইলন নট। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? ওকে। আচ্ছা, যদি কোনো অপরিবাহী গোলক থাকে, আর ব্যাসার্ধের অপরিবাহী গোলক আছে, তাকে আমি কিউ আধান দিয়েছি। আধানটা কোথায় ছড়িয়ে পড়বে? পরিবাহী গোলক থাকলে তার পুরো ক্ষেত্রফলে ছড়িয়ে পড়ে, অপরিবাহী গোলক থাকলে তার পুরো আয়তন জুড়ে আধানটা ছড়িয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষেত্র কত নিতে পারি? E is equals to, আমি বলতে পারি কিউ বাই 4/3 পাই আর কিউব। সরি, সরি 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 হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি নেবো? দেখো, সিগমা নেবো। সিগমা জিনিসটা কি? সিগমা হচ্ছে কিউ বাই 4/3 পাই আর কিউব। ওকে, তো দেখো আমি এটাকে একটু সাজিয়ে লিখছি। সিগমা একটা আর কে ওদিকে নিয়ে গেলাম, মানে এটাকে সাজিয়ে লিখি 3q/4 পাই আর কিউব। এবার এখান থেকে 3 কে ওদিকে নিয়ে গেলাম, সিগমা কে ওদিকে নিয়ে গেলাম। তাহলে কি হচ্ছে আমার? আর সিগমা আর বাই 3 ইজ ইকুয়ালস টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার। এরকম একটা এক্সপ্রেশন এলো। এবার তোমাকে বলেছি, দেখো ধরো এটা দাঁড়াও, একটু কমপ্লিকেট কিছুটা করে ফেলেছি, গন্ডগোল। আচ্ছা, আর ব্যাসার্ধের ধরো গোলক আছে, তার থেকে আর দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্র বার করতে চলেছি। তার থেকে কতটা দূরত্বে? আর দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্র বার করতে চলেছি। ঠিক আছে, তো আমি কি করে বার করব? আমি জানি যে ওকে যে আধানটা দিয়েছি সেই আধানটা কোথায় ছড়িয়ে রয়েছে? পুরো আয়তনে ছড়িয়ে রয়েছে। এবার তড়িৎ ক্ষেত্রের সিম্পল ফর্মুলা হবে তড়িৎ ক্ষেত্র ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট q বাই আর স্কোয়ার। রাইট? আচ্ছা, এটা একটু গুলিয়ে গেছে, আমি পরে দেখছি। এটা আমরা কোয়েশ্চেনের ক্লাসে করছি। হ্যাঁ, এটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, কিছুটা গুলিয়ে ফেলেছি, কোয়েশ্চেনটাই গুলিয়ে ফেলেছি। ঠিক আছে, চলো এই অবধি থাকুক। রিভিশন ক্লাস একটা ভালোই হলো, মোটামুটি ভালোর মধ্যে। সবাই পড়াশোনা করো। আর সেকেন্ড আরেকটা ক্লাস আসবে, তা আমি একটা নিউমেরিক্যাল ক্লাসও দেবো। তো নিউমেরিক্যাল ইলেকট্রোস্ট্যাটিক্স এর নিউমেরিক্যাল ক্লাস একটা আসবে না দুটো, সেটা আলোচনা সাপেক্ষ, দেখছি কি করা যায়। বাদ বাকি ক্লাসেস তো আসবে। তো পড়াশোনা করো ভালো করে, বেস্ট অফ লাক। আর জিনিকে ফলো করে দাও, আর চ্যানেলগুলোর কথা যেগুলো বললাম সেগুলো ফলো করে দিও। থ্যাংক ইউ। আজকের মতো, আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে।